আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশের রাজনীতিতে একটি স্পষ্ট কথা বলে দিয়েছেন জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান সরাসরি বলে দিয়েছেন জামাতের সঙ্গে ঐক্য করে সরকার গঠন করা সম্ভব নয়। প্রশ্ন হলো এই কথাটা কি তিনি শক্তির ভাষায় বলেছেন নাকি ভয়ের স্বীকারোক্তি দিচ্ছেন? যে জামাতের সঙ্গে একসময় সরকার পরিচালনা করেছিল এবং সরকার গঠন করেছিল, আজ সেই জামাতকে হঠাৎ করে অযোগ্য হয়ে গেল কেন? আমার এই প্রশ্ন রয়ে গেল বিএনপির ভাইদের কাছে। রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার করলে বিরোধী দল থাকবে কে? ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো জামাত কি হঠাৎ করে বিএনপির প্রতিপক্ষ হয়ে গেছে? নাকি বাস্তবতা হচ্ছে জামাত এখন আর বিএনপির ছায়াতলে থাকতে চায় না। আর বিএনপি সেটা মেনে নিতে পারছে না। যার জন্য বিএনপি এই ধরনের কথা বলছে। বিএনপির দাবি ৩০০ আসনের ২/৩ তারা জিতে আসতে পারবে এইরকম একটি সম্ভাবনা তারা দেখছে বলে তাদের দলীয় যে নেতারা আছে তারা বলছে। কিন্তু তারেক রহমান নিজের আসনের সংখ্যা বলতে পারছেন না। তারেক রহমান যেহেতু দলের একটি চেয়ারম্যান, তিনি নিজে দায়িত্ব নিয়ে কত সংখ্যক আসনে জিততে পারবেন সে কথা কিন্তু তিনি স্পষ্টভাবে বলছেন না। যে দল নিশ্চিত জয়, সে দল কি সংখ্যার হিসাব এড়িয়ে যেতে পারে? কারণ রাজনীতির হিসাব এবং মাঠের হিসাব সম্পূর্ণ আলাদা। ভোটাররা কখন মোড সুইং করবে সেটা একমাত্র ভোটাররা নিজেরাই জানেন কাকে ভোট দেবেন এবং কাকে জয়যুক্ত করবেন। জামাত আবার সংগঠিত হচ্ছে। মাঠে আছে শক্তিশালী অবস্থান নিয়ে জেনজির ভিত্তিকে দুদল যুক্ত হতে চায়। যে জেনজিকে ভিত্তি করে জুলাইয়ের ৫ই আগস্ট ঘটেছিল, সেই জেনজিকে দুই দলই কাছে পেতে চায়। ধর্মীয় ভোট ব্যাংক আর আগের মতো বিভক্ত না থাকায় এই বাস্তবতায় বিএনপি বুঝে গেছে জামাতের সঙ্গে নিলে তারা নিয়ন্ত্রণ থাকবে না। আর বিরোধী দল বসলে জামাত আরও শক্ত হবে। মানে হচ্ছে জামাতকে যদি সঙ্গে নিয়ে তারেক রহমান সরকার গঠন করে তখন বিএনপির যে কর্তৃত্ব সেই কর্তৃত্ব কিন্তু আর থাকবে না। না থাকার কারণে তারা কিন্তু জামাতকে সেভাবে কন্ট্রোল করতে পারবে না আগে যেভাবে করত। ২০০১ থেকে ২০০৬ এই বিএনপি জামাত একই সঙ্গে দেশ চালিয়েছিল। তখন কি গণতন্ত্র নষ্ট হয়েছিল? তখন কি বিরোধী দল ছিল না? তখন বিরোধী দলে ছিল আওয়ামী লীগ। নাকি সমস্যা তখনই হয়? সমস্যা হচ্ছে এখন শক্তির ভারসাম্য বদলে গিয়েছে। জামাত এখন একটি শক্তিশালী রাজনৈতিক দলে আম আবির্ভূত হয়েছে। যার কারণে জামাত নিজেদেরকে শক্তিশালী অবস্থান মাঠ লেভেলে তৈরি করে ফেলেছে। যার জন্য বিএনপির মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে জামাত। তারেক রহমান বলেছেন, নির্দিষ্ট কোনো দেশ নয় যে বাংলাদেশের জন্য ভালো প্রস্তাব দেবে তার সঙ্গেই বন্ধুত্ব করে রাষ্ট্র পরিচালনা করার এবং রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করার প্রয়োজন বোধ করবে। শুনতে ভালো, কিন্তু প্রশ্ন হলো ভারতকে বার্তা, চীনকে হুঁশিয়ারি নাকি পশ্চিমাদের আশ্বস্ত করার কৌশল? এখন স্পষ্ট কথা হচ্ছে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা একটি শক্তিশালী আম আমাদের প্রতিবেশী এবং চীন আমাদের থেকে একটু দূরে হলেও তারা অনেক শক্তিশালী প্রতিবেশী হিসেবে আছে আমাদের। কিন্তু শুধু পশ্চিমাদেরকে খুশি করে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং পশ্চিমাদের ভৌগোলিক অবস্থান, তাদের সেই অবস্থানে বাংলাদেশ শুধু এই ২ শক্তিকে বাদ দিয়ে শুধু পশ্চিমাদেরকে খুশি করবে সেই সুযোগ বাংলাদেশের কাছে নেই। কারণ দেশ কি এবার পরীক্ষার হাতে চলে যাচ্ছে? কারণ যেই দেশ
এই দুই শক্তির বাইরে গিয়ে পরিচালনা করতে চাবে, তাদের সামনে সরকার পরিচালনা করা খুব কঠিন হয়ে পড়বে। আপনারা হয়তো জানেন, ভারতের একটি আধিপত্য নীতি বাংলাদেশের উপর সবসময় চালিয়ে যায়। যেকোনো সিস্টেম সরকারিভাবে এবং সেনাবাহিনীর মাধ্যমে এবং বিভিন্ন ওয়েতে তারা সেই চেষ্টাগুলো চালিয়ে থাকে। আওয়ামী লীগ নেই, জামাতকে সরকার চান্স দিতে চান না বিএনপি। তাহলে প্রশ্ন, ক্ষমতার বিপরীতে দাঁড়াবে কে? একদলীয় শক্তিশালী সরকার মানেই কি জবাবদিহিতা কমে যাবে? সংসদ দুর্বল হবে? রাস্তায় আবারও রাজনীতি নেমে আসবে? এই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছেন না। কারণ আপনারা যদি জানেন, তৃণমূল লেভেলে বিএনপি অনেক সুসংগঠিত। জামাত যে অবস্থায় আছে, জামাত হয়তো কিছু ইউনিভার্সিটিতে এবং তাদের দলীয়ভাবে অনেক শক্তিশালী চেন অফ কমান্ড আছে, কিন্তু তৃণমূলের রাজনীতিতে জামাত এখনো সেইভাবে শক্তিশালী নয়। কারণ আমার যে কিশোরগঞ্জ ৬ আসন, মানে ভৈরব কুলিয়ারচর মিলে যে আসনটি আছে, সেখানে জামাতের কোনো দলীয় প্রার্থী নেই। জামাতের যে জোট আছে, সেই জোটের একটি প্রার্থী দেওয়া হয়েছে। সেখানে দেওয়া হয়েছে হেফাজত ইসলামের একজন প্রার্থী, রিকশা মার্কা। উনি আসলে ওইখানের রাজনীতিতে বিএনপির বাইরে উনি আসলে কোনো ভালো ফল বয়ে আনতে পারবেন না। উনি ২০,০০০ ভোট ওনার পক্ষে কাস্ট হবে কিনা সেটাও সন্দেহ আছে। কারণ বাংলাদেশের রাজনীতিতে দুটি দলই শক্তিশালী তৃণমূল অবস্থায়। একটি হচ্ছে আওয়ামী লীগ আর একটি হচ্ছে বিএনপি। যেহেতু আওয়ামী লীগকে সরকার বিচার করার জন্য আম পদক্ষেপ নিয়েছে, সেই জন্য দলীয়ভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। তাহলে সমস্ত সুযোগ চলে গিয়েছে বিএনপির হাতে। এখন বিএনপি চাচ্ছে সেই সংসদে তারা 1/3 মেজরিটি নিয়ে অংশগ্রহণ করবে এবং ভবিষ্যতে যেন তারা একটি শক্তিশালী একক সরকার হিসাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে। এখন একদলীয় সরকার মানেই কি জবাবদিহিতা কমে যাচ্ছে? হ্যাঁ, জবাবদিহিতা দেখা যাচ্ছে কি, যখন বিরোধী দল না থাকে তখন কিন্তু সেই অবস্থা তৈরি হয়। সংসদ দুর্বল হয়ে যায়। সংসদে বিরোধী পক্ষ থেকে আওয়াজ ওঠানোর মতো কেউ থাকে না। রাস্তায় আবারও রাজনীতি, আন্দোলন এগুলো চলতেই থাকে। আর এই কারণেই কিন্তু ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। আজ তারেক রহমান জামাতকে না বলেছে, আগামীকাল যদি সংখ্যার হিসাব বদলায় তখন কি হবে? যদি জামাত সরকার গঠন করে, তাহলে বিএনপি স্পষ্ট বলে দিয়েছে তারা বিরোধী দলে যাবে। আর রাজনীতি আবেগ দিয়ে চলে না, চলে স্বার্থ আর শক্তির হিসাব। কার কত শক্তি, কার কী স্বার্থ, সেগুলো দিয়ে হচ্ছে রাজনীতি চলে। কারণ রাজনীতিবিদরা তাদের পেশা হিসাবে রাজনীতিকে বেছে নিয়েছেন। যদি আপনি তারেক রহমানের আম হলফনামা দেখেন, সেখানে তারেক রহমান লিখেছে, আমার পেশা হচ্ছে রাজনীতি। কারণ ওনার অন্য কোনো কাজ নেই, ওনার শুধু রাজনীতি ওনার পেশা। তো এখানে লাভ লসের অনেক হিসাব আছে। আপনার কি মনে হয়, এই সিদ্ধান্ত সাহসী নাকি ভবিষ্যতের জন্য বিপজ্জনক? কমেন্টে লিখুন, আপনি কার পাশে, বিএনপি না জামাত, নাকি কোনোটাই না? আপনার মতামত, আপনার ইচ্ছা প্রকাশ করার সুযোগ একমাত্র দিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব। আপনি সেই মনের কথাগুলো খুলে বলতে পারেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।